এই ভিডিওতে ভিটামিন বা খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই বলছি এখানের মধ্যে যে ভিটামিন বা খাদ্যপ্রাণ কী। তার আগে বলে নিই, এটি হচ্ছে ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর মোহনলাল বণিকের লেখা জীবন বিজ্ঞান পরিচয়, যা হচ্ছে আমাদের ত্রিপুরার ওল্ড সিলেবাসের ওল্ড বুক এটি। তো এখান থেকে আমি এই বইটির যে এখানে ভিটামিন রয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এটা হচ্ছে কি 2014-এ সেটা পাবলিশড হয়েছিল। তো প্রথমে হচ্ছে এখানে ভিটামিন কি, তাহলে জৈব পরিপাক পোষক। এখানে যে রয়েছে যে খাদ্যবস্তু অল্প পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করে, কিন্তু এখানে শক্তির উৎসরূপে বিবেচিত হয় না। মানে এখানে শক্তিরূপে সেখানে বিবেচিত হয় না, এখানে স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করে। অথচ এই উপাদানটির অভাবে জীবে নির্দিষ্ট অভাবজনিত লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলা হয়ে থাকে। তাহলে এখানে বলা হয়েছে কি, যে এখানে জৈব পরিবেশক খাদ্যবস্তুতে সেখানে অল্প পরিমাণে সেটা উপস্থিত থাকে, সেটা হচ্ছে ভিটামিন। তাহলে এটা হচ্ছে জীবের স্বাভাবিক পুষ্টিতে সাহায্য করে, কিন্তু এটা শক্তির উৎস নয়, এটা থেকে কোনো শক্তি পাওয়া যায় না অভাবে। আর এটার যদি অভাব হয়ে থাকে তাহলে দেহের মধ্যে কিছু অভাবজনিত লক্ষণ দেখা দেয়, সেগুলো হচ্ছে কি নানান বিভিন্ন ধরনের রোগ যেগুলি হয়ে থাকে সেগুলি। তো তাকে বলা হয় ভিটামিন বা খাদ্যপ্রাণ। তাহলে ভিটামিনের গুরুত্ব কী? ভিটামিনের গুরুত্ব হচ্ছে জীবদেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও ইত্যাদি জৈবিক এবং বিভিন্ন জৈবনিক কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভিটামিনের গুরুত্ব অপরিসীম। এবং ভিটামিন রোগ সংক্রমণের হাত থেকে দেহকে রক্ষা করে। তাহলে দেহকে রক্ষা করে থাকে ভিটামিন রোগের হাত থেকে। আর ভিটামিন উৎসেচকের সহ উৎসেচক রূপে কাজ করে। উৎসেচকের মধ্যে হচ্ছে ভিটামিনগুলি সহ উৎসেচক রূপে কাজ করে থাকে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে দেখা দেয়। তারপর হচ্ছে এখানে 5 নম্বর হচ্ছে ভিটামিন ডি এর অভাবে অস্থি বিকৃতি দেখা দেয়। তারপর হচ্ছে 6 নংয়ে বলা হয়েছে যে ভিটামিন কে রক্তক্ষরণ প্রতিরোধ করে। তাহলে কোথাও যদি আমাদের কেটে যায় সেখানের মধ্যে কি রক্তগুলিকে ক্ষরণ হতে প্রতিরোধ করে থাকে ভিটামিন কে। তাহলে ভিটামিন কে হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধ করে, ভিটামিন ডি হচ্ছে অভাবে অস্থি বিকৃতি দেখা দেয়। আর এখানে হচ্ছে ভিটামিন সি এর অভাবে আমরা সেটা জানি যে স্কারবি। আর অপর আর একটি রোগ হচ্ছে যেটা হচ্ছে কি পাউরিয়া রোগকে প্রতিরোধ করে থাকে ভিটামিন সি, স্কারবি রোগ এবং পাউরিয়া রোগকে। এবং ভিটামিন B12 ও এম হচ্ছে রক্তাল্পতা প্রতিরোধ করে থাকে, অর্থাৎ দেহের মধ্যে রক্তের পরিমাণটাকে সে কী করে, সে কমতে দেয় না, রক্তাল্পতা হতে বাধা দেয়। তারপর হচ্ছে ভিটামিনের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, যে ভিটামিনের প্রধান উৎস হলো উদ্ভিদ এবং উদ্ভিদে প্রায় সমস্ত প্রকার ভিটামিনই সংশ্লেষিত হতে পারে। কয়েকটি ভিটামিন প্রাণীদেহে সংশ্লেষিত হয়। ভিটামিন খাদ্য অতি অল্প পরিমাণে থাকে। ভিটামিন খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে, তবে এরা শক্তির উৎস হিসাবে বিবেচিত হয় না। সেখানে আমরা ভিটামিন থেকে শক্তি হিসাবে এখানে কোনো কিছুই আমরা পাই না। দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন দু প্রকারের হয়ে থাকে। দ্রাব্যতা অনুযায়ী সেটা হচ্ছে জলে দ্রাব্য এবং স্নেহে দ্রাব্য হয়ে থাকে ভিটামিনের মধ্যে। তবে জীবদেহে অধিকাংশ ভিটামিনই উৎসেচকের সহ উৎসেচক রূপে কাজ করে থাকে। ভিটামিন পাচন ক্রিয়ায় নষ্ট হয় না, তবে বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয়। চাহিদার অতিরিক্ত জলে দ্রাব্য ভিটামিন রেচন প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। আবার স্নেহে দ্রাব্য ভিটামিন দেহে পুঞ্জীভূত হয়ে থাকে। তারপর হচ্ছে ভিটামিনের কয়েকটি প্রকারভেদ রয়েছে, যা হচ্ছে কি 2টি প্রকারভেদ, যার মধ্যে হচ্ছে কিছু ভিটামিন হচ্ছে কি স্নেহে দ্রাব্য হয়ে থাকে, যেমন ভিটামিন হচ্ছে এ ডি ই কে। আর জলে দ্রাব্য যেগুলি জলের মধ্যে দ্রাব্য হয়ে থাকে তাহলে সেগুলি হচ্ছে কি বি কমপ্লেক্সের মধ্যে যতগুলি পড়ে প্রত্যেকটি। আর এদিকে হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন পি। তারপর আছে এখানের মধ্যে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর তার উৎস হচ্ছে কি উদ্ভিদজ উৎস। উদ্ভিদ থেকে যে ভিটামিন এ পাওয়া যায় সেই উদ্ভিদের সেই ফলগুলি বা আমরা যে অংশটুকু খেয়ে থাকি তাহলে সেগুলি কী কী,
সেগুলির মধ্যে হচ্ছে বাঁধাকপি, গাজর, টমেটো, পালং শাক, আম, পেয়ারা, সবুজ শাকসবজি, ডাল, দানাশস্য ইত্যাদি। আর প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে দুধ, মাখন, মাছ, ডিমের কুসুম, তারপর হচ্ছে কড, হাঙর, হালিবাট, মাছের যকৃৎ থেকে নিষ্কাশিত তেল ইত্যাদি। আর অভাবজনিত লক্ষণ হচ্ছে সেখানে ডেফিসিয়েন্সি সিমটমসগুলি হচ্ছে কি রাতকানা, নিকোটালুপিয়া অথবা নাইট ব্লাইন্ডনেস। তো এগুলো হচ্ছে এই তিনটি নামই আমাদের জেনে নেওয়া ভালো, কারণ হচ্ছে কোনো কোনো সময় নাইট ব্লাইন্ডনেস যখন বলবে তখন সময় রাতকানা দিয়ে দিতে পারে, আর নিকটালুপিয়া যদি দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে কি রাতকানার কথা এখানে বলা হয়েছে। তাহলে ভিটামিন এ এর অভাবে রাতকানা বা নিকটালুপিয়া রোগ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে অক্কিপটের রড কোষে, এখানে কোষটির নাম হচ্ছে রড কোষ, অক্কিপটের আমাদের চোখের রড কোষে রোডোপসিন নামক এখানে রঞ্জক তৈরি হয় না। ভিটামিন এ এর অভাবে আমাদের অক্কিপটের রড কোষের মধ্যে রোডোপসিন নামক রঞ্জক তৈরি হয় না, এই কারণে রাত্রি দৃষ্টি ব্যাহত হয়, একে রাতকানা রোগ বলা হয়ে থাকে। এখানের মধ্যে হচ্ছে আমাদের সেই রোডোপসিন নামক রঞ্জকটি তৈরি না হওয়ার ফলে আমরা রাত্রিবেলাতে যাদের এই ভিটামিন এ এর অভাবে রাতে চোখে যারা দেখে না তাদের এই কারণেই হয়ে থাকে। কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে রড কোষে রোডোপসিন নামক রঞ্জক তৈরি হয় না বলে। রঞ্জক মানে যে কোনো কণাকে বোঝানো হয়ে থাকে রঞ্জক। তারপর হচ্ছে জেরপ্থ্যালমিয়া। তো জেরপ্থ্যালমিয়া হচ্ছে কি ভিটামিন এ এর অভাবে অশ্রুগ্রন্থির ক্ষরণ হ্রাস পায়। এখানে অক্ষিগোলকের আবরণী কলা রক্তিম বর্ণের হয় এবং স্বাভাবিক ঔজ্জ্বল্য বিনষ্ট হয়, একেই জেরপ্থ্যালমিয়া বলা হয়ে থাকে। তাহলে এখানে কি অশ্রুগ্রন্থি থেকে ক্ষরণ হ্রাস পায়, আর হ্রাস পাওয়ার ফলে সেখানের মধ্যে কী হয়, অক্ষিগোলকের আবরণী কলা রক্তিম বর্ণের হয়ে যায়, যার কারণে আমাদের এই চোখের ঔজ্জ্বল্যতাটা কি বিনষ্ট হয়ে যায়। আর এই বিনষ্ট হওয়ার ফলে যে রোগ হয় সেটাই হচ্ছে কি জেরপ্থ্যালমিয়া বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ফিনোডার্মা। ফিনোডার্মা হচ্ছে ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং পুরু ও খসখসে হয়, একেই ফিনোডার্মা বা এখানে টোড স্কিন বলা হয়। তো এই যে দুটি নামই হচ্ছে সেইমই, তাদের বা দিয়ে এখানে বোঝানো হয়েছে দুটি হচ্ছে সেইমই নাম। তো সেগুলি কি ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, এই দুটি যে ফিনোডার্মা এবং টোড স্কিন। তার লক্ষণগুলি কি? তার লক্ষণ হচ্ছে ত্বক শুষ্ক এবং পুরু ও খসখসে হয়ে যায়। তারপর হচ্ছে কেরাটোমেলেশিয়া। কেরাটোমেলেশিয়া হচ্ছে কি, এখানে ভিটামিন এ এর তীব্র স্বল্পতায় খুব কমে যাওয়ার ফলে, অল্প পরিমাণে কমে যাওয়ার ফলে সেখানে কর্নিয়া বিনষ্ট হয়ে যায়, চোখের এই কর্নিয়া নষ্ট হয়ে যায় এবং চোখের মধ্যে কী পড়ে যায়, চোখে ছানি পড়ে যায়। অবশেষে অন্ধ হওয়াকেই বলা হয় কেরাটোমেলেশিয়া। তারপর হচ্ছে 5 মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্রের অংশ বিশেষের অবক্ষয় ঘটে থাকে, সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে। যতগুলি এখানে বলে দিয়েছি প্রত্যেকটি। এবার হচ্ছে 6 নং। তো 6 নংয়ের মধ্যে হচ্ছে কি মেরুদণ্ড ও করুটির সেখানে অংশবিশেষে অস্বাভাবিক বৃদ্ধি পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে রেনাল স্টোন বা বৃক্কীয় পাথরের সৃষ্টি হয়, এই প্রত্যেকটি হচ্ছে কি ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। তারপর হচ্ছে প্রত্যহিক চাহিদা, ডেইলি রিকোয়ারমেন্টস, যেগুলো হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য সেখানে 5000 IU এবং অন্যান্যদের জন্য 6000 থেকে সেখানে 8000 IU সেখানে ভিটামিন এ এর প্রয়োজন। এবার হচ্ছে এখানে 2.11.5 এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের সম্পর্কে বলা হয়েছে। তো ভিটামিন বি কমপ্লেক্সের সম্পর্কে এখানে হচ্ছে প্রথমেই যে ভিটামিন বি কমপ্লেক্স 12টি ভিটামিনের সমন্বয়ে গঠিত, সেগুলিকে সাধারণত B1, B2, B3, B4, B5, B6 ডট দিয়ে মানে বাকি আরও রয়েছে B7, B8, তারপর হচ্ছে B12 ইত্যাদিকে হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। নিচে ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত কয়েকটি ভিটামিনের উৎস এবং অভাবজনিত লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলি কি প্রথমেই আসছে এখানের মধ্যে B1, ভিটামিন B1। তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। থিয়ামিনের উৎসসমূহগুলি হচ্ছে উদ্ভিদজের মধ্যে হচ্ছে ডেকি চাটা চাল, বিন, বাদাম, বিট, গাজর, সয়াবিন, ইস্ট, মটরশুঁটি ইত্যাদি। আর প্রাণীজের মধ্যে হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে ডিমের কুসুম, পাটা ও শূকরের মাংস, দুধ ইত্যাদি।
অভাবজনিত লক্ষণ হচ্ছে ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। বেরি রোগের প্রধান লক্ষণগুলি হলো হাত পা ফোলা, আহারে অনিশ্চয়তা, স্নায়বিক দুর্বলতা, হৃদযন্ত্রের দুর্বলতা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। আর বেরি হচ্ছে 4 প্রকারের, যেমন এখানে বলা হচ্ছে শুষ্ক বেরি, আর্দ্র বেরি, তারপর হচ্ছে কার্ডিয়াক বেরি, মিশ্র বেরি। যেগুলি এখানে বলা হচ্ছে শুষ্ক বেরি সেগুলির প্রথমে এখানে বলা হয়েছিল যে হাত পা ফোলা হয়ে যায় এবং কী হয়ে যাবে, সেগুলি শরীরটাকে শুষ্ক একদম দেখা যাবে। আর আর্দ্র বেরি যেটা সেটা আর কার্ডিয়াক বেরি যেটা হচ্ছে হৃদযন্ত্রের দুর্বলতা, সেটাকে বলা হয় থাকে। আর এখানে মধ্যে মিশ্র বেরি অর্থাৎ এখানে যতগুলি লক্ষণ রয়েছে সবগুলি দেখা যাবে মিশ্র বেরির মধ্যে। এবার হচ্ছে B1 অভাবে বেরি সদৃশ মানুষ্যতর প্রাণীতে পরিলক্ষিত হয়, আর তখন তাকে পলিনিউরাইটিস বলা হয়ে থাকে। সেগুলি হচ্ছে কি মানুষ্যতর, সেখানে এইভাবে জীর্ণশীর্ণ হয়ে যাবে, তখন তাকে বলা হয় পলিনিউরাইটিস। আর প্রত্যেক চাহিদা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 1.5 গ্রাম, আর স্ত্রীলোক হচ্ছে 1 গ্রাম। গর্ভবতী স্ত্রীলোক ও স্তন্যদায়ী সেখানে মায়ের ক্ষেত্রে হচ্ছে 1.3 গ্রাম প্রয়োজন প্রতিদিনই। এবার হচ্ছে ভিটামিন B2 ক্ষেত্রে ভিটামিন B2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন। আর রাইবোফ্লেভিন হচ্ছে ভিটামিন B2 রাসায়নিক নাম। উৎসসমূহ হচ্ছে উদ্ভিদজ, প্রথমে অঙ্কুরিত গম, মটরশুঁটি, শিম, বরবটি, পালং শাক, সয়াবিন, ইস্ট, বাদাম, দানাশস্য ইত্যাদি। আর প্রাণীজদের মধ্যে হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে কি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যা হচ্ছে কি ঠোঁটের কোণে ঘা হয়ে যায়। তারপর হচ্ছে গ্লাইটিস হচ্ছে জিহ্বায় প্রদাহ, জিহ্বার বর্ণ সাধারণত নীলাভ লাল হয়। আর চিলোসিস হচ্ছে ঠোঁট ফেটে যায় এবং এখানে দেওয়া রয়েছে ঠোঁট। তাহলে এগুলি হচ্ছে কি ভিটামিন B2 অভাবে যে রোগগুলি হয়ে থাকে এখানে বলা হয়েছে কি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠোঁটের কোণে ঘা, আর এখানে হচ্ছে গ্লাইটিস, আর এখানে চিলোসিস। তাহলে এই চিলোসিসে কী হচ্ছে, চিলোসিসে হচ্ছে ঠোঁট ফেটে যায়। আর এখানে প্রথমে যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বলেছি সেটা হচ্ছে ঠোঁটের কোণে ঘা হয়ে যায়। তো এখানে হচ্ছে ঠোঁট ফুলে উঠে গা দেখা দেয়, অকালে চুল পড়ে যায়। তারপর হচ্ছে কি এখানে কেরাটাইটিস হচ্ছে কর্নিয়া স্ফীত হয়ে যায়, অর্থাৎ চোখের কর্নিয়া। আলোর দিকে তাকানোর অক্ষমতা হয়ে যায়, চোখ লালাব হয়। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে বেলুসিসের সম্পর্কে কোনো কিছু আর দেওয়া হয়নি, সেখানে বেলুসিস ডাইরেক্ট দেওয়া রয়েছে। তো বেলুসিস কিসের অভাবে হয়ে থাকে, ভিটামিন B2 অভাবে হয়ে থাকে। এটা হচ্ছে ভিটামিন B2 অভাবে হয়ে থাকে। প্রত্যেক চাহিদা হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 1.6 mg, স্ত্রীলোকের ক্ষেত্রে হচ্ছে 1.2 গ্রাম, আর গর্ভবতী স্ত্রীলোকের ক্ষেত্রে হচ্ছে 1.3 গ্রাম, স্তন্যদায়ী মায়ের জন্য হচ্ছে 1.5 গ্রাম প্রয়োজন প্রতিদিনই। এই যে এখানের মধ্যে যেগুলি বলা হয়েছে উৎসগুলি, যেগুলি বলা হয়েছে সয়াবিন, মটরশুঁটি, ইস্ট, বাদাম, দানাশস্য, এইগুলি খাবার গ্রহণ করার জন্য। আর এখানে হচ্ছে তারপর হচ্ছে ভিটামিন B3 ক্ষেত্রে ভিটামিন B3 রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড বলতে হবে। উৎসসমূহ হচ্ছে কি উদ্ভিদজ উৎস হচ্ছে মটর, ভুসি, গুড়, ছত্রাক, আলু ইত্যাদি। প্রাণীজদের মধ্যে হচ্ছে ডিমের কুসুম, যকৃৎ, দুধ ইত্যাদি। অভাবজনিত লক্ষণ হচ্ছে বার্নিং ফুড সিন্ড্রোম বা পায়ে জ্বলা ভাব অনুভূত হয়। আমাদের অনেক সময় হয়ে থাকে পায়ে জ্বলা ভাব, সেটা হচ্ছে কি কার কারণে হয়ে থাকে, ভিটামিন B3 অভাবে হয়ে থাকে পায়ে যে জ্বলা, সেটাকে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় বার্নিং ফুড সিন্ড্রোম। প্রান্তীয় স্নায়ু নষ্ট হয়, অবসাদ, অনিদ্রা, বমি ভাব। তারপর হচ্ছে যকৃতে ফ্যাটের আত্মিক এবং উদরাঞ্চলের পেশির সংকোচন দেখা দেয়। আর এখানে হচ্ছে প্রত্যেক চাহিদা হচ্ছে দৈনিক 10 থেকে 15 mg পরিমাণ প্রয়োজন হয়। ভিটামিন B5 ক্ষেত্রে হচ্ছে ভিটামিন B5 নিয়াসিন বা তাকে নিকোটিনিক অ্যাসিড বলা হয় থাকে। তাহলে উৎসসমূহ হচ্ছে উদ্ভিদজ উৎস, সেখানে দানা শস্যের খোসা, ইস্ট, গম, বিন, ডাল, টমেটো, মটরশুঁটি ইত্যাদি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, চিংড়ি। তারপর হচ্ছে অ্যাড্রিনাল
গ্রন্থি, যকৃৎ ইত্যাদি। এবার অভাবজনিত লক্ষণ হচ্ছে পেলেগ্রা। ভিটামিন B5 অভাবে পেলেগ্রা রোগ দেখা দেয়। এই ভিটামিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে বলে একে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা PP ফ্যাক্টর বলে। এই রোগের প্রধান লক্ষণগুলি হলো ত্বকে লালচে দাগ পরিলক্ষিত হয়, ত্বক খসখসে হয়, হাত পায়ে গুটি বের হয়ে থাকে। তারপর হচ্ছে পেট খারাপ, মানসিক বৈকল্য পরিলক্ষিত হয়, দেহের সামগ্রিক বৃদ্ধি ব্যাহত হয়। তারপর 3 নংয়ের মধ্যে দেওয়া হয়েছে কি অ্যানিমিয়া দেখা দেয়। তো এখানে হচ্ছে এই রোগগুলির নাম দেওয়া রয়েছে। এখন যার অভাবে হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন B5 অভাবে হয়ে থাকে। এবার হচ্ছে প্রত্যেক চাহিদা এখানের মধ্যে দেওয়া রয়েছে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 18 mg, স্ত্রীলোকের ক্ষেত্রে 13 mg, শিশুদের হচ্ছে 12 mg ভিটামিন B5 প্রয়োজন হয়। এবার হচ্ছে ভিটামিন B6। ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন। তো পাইরোডক্সিনের ক্ষেত্রে এখানে হচ্ছে উৎসসমূহ, যে উদ্ভিদজ উৎস হচ্ছে শাকসবজি, দানাশস্য ও অঙ্কুরিত বীজ, আর প্রাণীজ উৎস হচ্ছে ছত্রাক, ডিমের কুসুম, মাংস, যকৃৎ ইত্যাদি। অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে ডার্মাটাইটিস বা ত্বকে প্রদাহ ঘটে, দৈহিক বৃদ্ধির হ্রাস পায়, পেশি টান কমে যায়, স্নায়বিক উত্তেজনা ও খিঁচুনি দেখা দেয়। তার প্রত্যেক চাহিদা হচ্ছে শিশুদের দৈনিক 0.3 mg এবং প্রাপ্তবয়স্কদের দৈনিক 1.5 থেকে 2.0 mg এবং ভিটামিন B6 প্রয়োজন। এবার হচ্ছে ভিটামিন B12। এই ভিটামিনের রাসায়নিক নাম হলো কি সায়ানোকোবালামিন। তো উৎসসমূহ হচ্ছে কি উদ্ভিদজ উৎস ভিটামিন B12 এর কোনো উদ্ভিদজ উৎস নেই। এখানে হচ্ছে ভিটামিন বিগুলি কোনো উদ্ভিদ থেকে পাওয়া যায় না, সেগুলি প্রত্যেকটি হচ্ছে প্রাণী থেকেই পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, ছানা, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, বৃক্ক, পাটার যকৃৎ ইত্যাদি। অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, RBC এর আকৃতি বড় হয়ে যায়, তা মেগালোব্লাস্ট কোষে পরিণত হয় এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এগুলি হচ্ছে লক্ষণ দেখা দেয় ভিটামিন B12 এর অভাবে। এবার হচ্ছে পার্নিসাস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন B12 এর শোষণে ব্যাঘাত ঘটে, RBCর অপরিণত অবস্থায় থাকে, সেগুলি পরিণত অবস্থা হয় না, অপরিণত অবস্থায় থেকে যায়, আর হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় দেহের মধ্যে, আর স্নায়ুতন্ত্রের ক্ষয়জনিত লক্ষণ পরিস্ফুট হয়। এবার হচ্ছে প্রত্যেক চাহিদাগুলির মধ্যে হচ্ছে প্রাপ্তবয়স্কদের দৈনিক 4 থেকে 8 mg ভিটামিন B12 প্রয়োজন হয়ে থাকে। তাহলে ভিটামিন B12 এর প্রয়োজন হচ্ছে একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 4 থেকে 8 mg মিলিগ্রামের প্রয়োজন হয়। এবার হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে উৎসসমূহ হচ্ছে উদ্ভিদজ উৎস পাতিলেবু, কমলালেবু, আমলকি, পেয়ারা, আম, আনারস, সবুজ শাকসবজি ইত্যাদি। প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে ভিটামিন সি এর প্রাণীজ উৎস খুবই কম, সেগুলো হচ্ছে এড্রিনাল গ্রন্থিতে যথেষ্ট পরিমাণে এবং মাছ, মাংসে অল্প পরিমাণে পাওয়া যায় ভিটামিন সি। এবার অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে আমরা জানি যে স্কার্বি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। তাহলে কোলাজেন সংশ্লেষ ব্যাহত হয় ও মাড়ি থেকে রক্তপাত হয়, দন্ত ও অস্থির গঠনে বিকৃতি পরিলক্ষিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, এনামেল গঠনে বিকৃতি পরিলক্ষিত হয়, অনুচক্রিকার সংখ্যা হ্রাস পায়। এখানে একটি ইম্পর্টেন্ট যেটি রয়েছে সেটা হচ্ছে কি অনুচক্রিকার সংখ্যা হ্রাস পেয়ে থাকে ভিটামিন সি এর অভাবে, আর এনামেল গঠনে বিকৃত হয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে থাকে দেহের। তারপর হচ্ছে ক্ষুধামাদ্য ক্লান্তি পরিলক্ষিত হয়। দৈনিক চাহিদার মধ্যে হচ্ছে কি 30 থেকে 35 mg, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে 100 mg ভিটামিন সি প্রয়োজন। তারপর হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তো ক্যালসিফেরলের উৎসসমূহ হচ্ছে উদ্ভিদজ বিভিন্ন প্রকারের উদ্ভিদজ তেলের মধ্যে ভিটামিন ডি অতি অল্প পরিমাণে পাওয়া যায়, আর প্রাণীজ উৎসের মধ্যে হাঙর, কড, হেলিবার্ট, মাছের যকৃৎ নিষ্কাশিত তেলে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছের ডিম ও দুধেও পাওয়া যায় সেই ভিটামিন ডি।
এবার অভাবজনিত লক্ষণগুলি হচ্ছে রিকেট রোগ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগে অস্থিতে ক্যালসিয়ামের সঠিক সংযোজন ঘটে না, ফলে দেহাস্থিত কোমল ও ভঙ্গুর হয় এবং দেহ বারে বেঁকে যায়। সেটা হচ্ছে কি, অস্থিগুলি খুবই দুর্বল হয়ে থাকে, আর সেই কারণে এই দেহের ভারটা বহন করার জন্য দেহটা বাঁকা হয়ে যেতে থাকে। তারপর হচ্ছে যেটি, সেটা হচ্ছে অস্টিওমেলেশিয়া। এখানের মধ্যে এটা হচ্ছে রিকেট রোগের চিত্র, আর এখানে হচ্ছে মাঝ বয়সের সুস্থ শিশু এবং দুপাশে সমবয়সের রিকেট শিশু। এটা হচ্ছে যা হচ্ছে সুস্থ একটি শিশু, আর এই দিকে দুই দিকে যে রয়েছে সেটা হচ্ছে রিকেট সংক্রমিত রোগ শিশু। এবার প্রাপ্তবয়স্কদের ভিটামিন ডি এর অভাবে এই রোগ দেখা দেয়। এক্ষেত্রে এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে। কোনটি, যেটি আমরা এর আগে বলেছিলাম, অস্টিওমেলেশিয়া রোগটি, এই রোগটি। আর উপরের যেটি রিকেট সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। অস্টিওমেলেশিয়া সেটা হচ্ছে কি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এক্ষেত্রে অস্থি শক্ত হয় না এবং অস্থি বেঁকে যায়, দন্তক্ষয় পরিলক্ষিত হয়, দাঁতের ক্ষয় ঘটে এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পায়, রক্তে সেই ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়। এবার হচ্ছে প্রত্যেক চাহিদা গড়ে, এখানে হচ্ছে 400 থেকে 800 IU প্রয়োজন ভিটামিন ডি। এবার হচ্ছে ভিটামিন ই এর সম্পর্কে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। তো টোকোফেরলের উৎস হচ্ছে সয়াবিন, উদ্ভিদজ উৎস হচ্ছে সয়াবিন, অঙ্কুরিত গম, উদ্ভিদজ তেল, সবুজ শাকসবজি ইত্যাদি। আর প্রাণজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিমের কুসুম, দুধ ইত্যাদি। অভাবজনিত লক্ষণের মধ্যে হচ্ছে কি, গর্ভাবস্থ স্বাভাবিক ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। যদি ভিটামিন ই এর কম হয়ে থাকে তাহলে গর্ভাবস্থায় সেই ভ্রূণের বৃদ্ধিটা কম হতে থাকবে, অর্থাৎ ব্যাহত হবে। প্রজনন ক্ষমতা হ্রাস পাবে বা বন্ধ্যাত্ব পরিলক্ষিত হয়। স্তন থেকে দুগ্ধক্ষরণ হ্রাস পায়। আর 4 নং পয়েন্ট হচ্ছে যকৃতের ক্ষয় পরিলক্ষিত হয়। সেখানে যকৃতের অর্থাৎ লিভারের সেখানে ক্ষয় হতে দেখা দেবে। আরবিসি বিনষ্ট হয়ে যাবে, সেখানে আরবিসিরও নষ্ট হতে থাকবে। প্রত্যেক চাহিদার মধ্যে হচ্ছে গড়ে 15 থেকে 20 mg ভিটামিন ই এর প্রয়োজন। এবার হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনুন। তো ফাইলোকুইনুন হচ্ছে উৎস, যেখানে উদ্ভিদজের মধ্যে হচ্ছে আলফা, তারপর হচ্ছে পালং শাক, টমেটো, সয়াবিন, বাঁধাকপি, বিভিন্ন প্রকারের শাকসবজি ইত্যাদি। 2 এর মধ্যে হচ্ছে প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন, মাছ, মাংস ইত্যাদি। অভাবজনিত লক্ষণগুলির মধ্যে হচ্ছে রক্ত জমাট বাঁধে না, কোথাও যদি কেটে যায় তাহলে সেখানে রক্ত জমাট বাঁধবে না, ফলে রক্তক্ষরণ ঘটে। আর পিত্তক্ষরণ ব্যাহত হয়, পিত্তরসও সেখান থেকে ক্ষরণ হওয়াটা সেটা কি ব্যাহত হবে, অর্থাৎ সময় মতো বা ঠিক নিয়মিতভাবে সেখান থেকে পিত্তরসগুলি ক্ষরণ হবে না। এবার হচ্ছে প্রত্যেক চাহিদার মধ্যে হচ্ছে 5 mg। আর প্রোভিটামিন যাকে বলা হয় সে হচ্ছে কি, যে সমস্ত জৈব বস্তু ভিটামিনের উৎসরূপে বিবেচিত হয়, অর্থাৎ যাদের থেকে ভিটামিন সংশ্লেষিত হয়, ভিটামিন যাদের থেকে সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় প্রোভিটামিন। অর্থাৎ ভিটামিনের আগের যে স্টেজটা সেটা হচ্ছে কি, প্রোভিটামিন। তাহলে ভিটামিন যাদের থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে প্রোভিটামিন বলে। উদাহরণ হচ্ছে বিটা ক্যারোটিন থেকে আমাদের শরীরে ভিটামিন এ তৈরি হয়। আমাদের শরীরের মধ্যে যে ভিটামিন এ তৈরি হয় সেটা হচ্ছে বিটা ক্যারোটিন থেকে আমাদের দেহে সেখানে ভিটামিন এ তৈরি হয়। তারপর হচ্ছে অর্গুস্টেরল নয়, সেটা হচ্ছে আর্গুস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যান্টিভিটামিন হচ্ছে যে সমস্ত বস্তু ভিটামিনের কাজে বাধা প্রদান করে তাদেরকে অ্যান্টিভিটামিন বলে। তাহলে এখানে হচ্ছে অ্যাভিডিন নামক ভিটামিন হলো বায়োডিনের অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাভিডিন নামক সেখানে ভিটামিন হলো বায়োটিনের অ্যান্টিভিটামিন। তাহলে এখানে রয়েছে পাইরিথিয়ামিন ভিটামিন হচ্ছে ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিন। তাহলে এগুলি কি, এই B1কে বাধা দিচ্ছে পাইরিথিয়ামিন হচ্ছে ভিটামিন B1কে বাধা দেয়। আর এই দিকের মধ্যে হচ্ছে কি, এই যে অ্যাভিডিন নামক ভিটামিনটা সেটার হচ্ছে
বায়োডিনের অ্যান্টিভিটামিন। এবার এখানে হচ্ছে সিউডোভিটামিন। সিউডোভিটামিন হচ্ছে যে সমস্ত জৈব যৌগের গঠন কোনো না কোনো ভিটামিনের অনুরূপ, সেটা হচ্ছে কি একটি ভিটামিন আরও একটি ভিটামিনের অনুরূপ, তাকে বলা হয় তাকে সিউডোভিটামিন। তাহলে তাদের কাজ ভিটামিনের মতো নয়, কিন্তু তাদের কী বলা হয়েছে ভিটামিনের অনুরূপ, তাদের দেখতে হচ্ছে অনুরূপ হচ্ছে কি ওই ভিটামিনের মতোই, তাদেরকে সিউডোভিটামিন বলে। তাহলে এখানে হচ্ছে কি মিথাইল কোবালামিন হলো ভিটামিন বি12-এর সিউডোভিটামিন। তাহলে অনুরূপ হচ্ছে এই ভিটামিন বি12-এর অনুরূপ হচ্ছে মিথাইল কোবালামিন। তো মিথাইল কোবালামিন কিন্তু আবার ভিটামিন বি12-এর মতো কাজ করে না। তো এখানে হচ্ছে ভিটামিন কমপ্লিট, ভিটামিনের যতগুলো টপিক রয়েছিল। আর বাকি আরও অন্যান্য বুকস থেকে আমি আরও ভিটামিনের সম্পর্কে আরও ডিটেলসভাবে সেই ভিডিওগুলো আপলোড করে যাব। আর এই ভিডিওর পরবর্তী ভিডিও আসবে জল, এখান থেকে জলের যে এবং বাকি যতগুলো টপিক রয়েছে সেগুলি আমি এখানে দেখিয়ে দেব। আমি এবং অন্য একটি বইয়ের থেকে যা হচ্ছে কি বাণী বিতানের ছিল, এটা হচ্ছে কি মোহনলাল বণিক, সেটা হয়তো অমলেন্দু ভূষণ এরকম একটা নাম হবে, সেটা আমি আপলোড করেছি। তোমরা অবশ্যই সেখানে ওল্ড সায়েন্স বুক ক্লাস 9 এইভাবে বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেটা অবশ্যই ফলো করে নেবে। সেখানের মধ্যে ফুড এবং নিউট্রিশন বলে দেওয়া রয়েছে, সেটার মধ্যে তোমরা এই ভিটামিন এবং আরও যে অন্যান্য সেই ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আলোচনা করেছি সেগুলি তোমরা পেয়ে যাবে ভিডিও।